আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করছি। তো আমাদের একটা ক্লাস হয়েছে মাত্র, ওরিয়েন্টেশন ক্লাস। তো তোমাদেরকে দেখো, কমেন্ট সেকশনে একটা আমি লিংক দিয়েছি, একটা ছোট একটা ভিডিও। এটার কথা আমি গত ক্লাসে বলেছিলাম মেবি, যে হচ্ছে আমাদের এই অধ্যায় পড়ার জন্য আমরা হচ্ছে আমাদের যে কোড গুলো আছে এগুলো আমরা মোবাইলে রান করব। তো মোবাইলে রান করার জন্য আমরা হচ্ছে এই যে যে অ্যাপটা আমি দিয়েছি, যে ভিডিওতে একটা অ্যাপের কথা বলা আছে, ওই অ্যাপটা ডাউনলোড দিবা। আর আমি হচ্ছে ল্যাপটপ থেকে প্র্যাকটিস করব। তো যারা হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটারে করবা তারা তো আমার সাথে ফলো করতেই পারবা। আর মোবাইলে যেহেতু করা যায়, তারা চাইলে মোবাইলে করতে পারবা। আর আমরা আজকে আমাদের পড়ায় চলে যাই। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক কিছু জিনিসপত্র, সেগুলো জাস্ট মনে করাই দিই আমরা। প্রথমে আমরা এইচটিএমএল কি এটা পড়েছিলাম, তারপর এইচটিএমএল একটু হিস্ট্রিটা জেনেছিলাম, কিভাবে এটা আসছে। তারপর ওয়েবসাইট সম্পর্কে আমরা জেনেছিলাম, ওয়েব পেজ সম্পর্কে জেনেছিলাম। তারপর হচ্ছে আমরা সার্চ ইঞ্জিন আর হচ্ছে ব্রাউজার, এইগুলো নিয়ে একটু পড়েছিলাম। তো তোমাদেরকে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল সেটা ছিল 10টা বর্তমান সময়ে 10টা জনপ্রিয় সার্চ ইঞ্জিন আর 10টা ওয়েব ব্রাউজারের নাম। তো এখানে আমার আমার কাছে কিছু সার্চ ইঞ্জিন আছে, জাস্ট একটু দেখো। যেমন এখানে গুগল দেখতে পাচ্ছি, আমরা ইয়াহু দেখতে পাচ্ছি, ঠিক আছে? গুগল, ইয়াহু, এরকম অনেকগুলো আমরা সার্চ ইঞ্জিন, বিং আছে, এমএসএন আছে, আস্ক আছে, ask.com। হ্যাঁ, এই যে এইগুলা মোটামুটি, এই যে উপরের পাঁচটা আছে, এই পাঁচটা হচ্ছে বলা যায় মোটামুটি সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। গুগল, ইয়াহু, ask.com, এমএসএন, তারপর হচ্ছে বিং, এগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয়। এর পাশাপাশি আরো কিছু আছে, যেমন এখানে এওএল ডট আছে, aol.com, এটাও মোটামুটি ব্যবহৃত হয় বেশি। ইয়ান্ডেক্স আছে, ঠিক আছে? তারপর আরেকটা আছে ডাক ডাক গো, ওকে, এরকম। তারপর হচ্ছে বাইডু, বাইডুটা জনপ্রিয় অনেক। তো এরকম করে সবাই মোটামুটি বিভিন্ন নাম দিয়েছো। জাস্ট আমি এখানে একটা সামারি করে দিয়েছি যে বর্তমান সময়ে যে সার্চ ইঞ্জিন গুলো বেশি জনপ্রিয় সেগুলো জাস্ট আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? এই যে এখানে কিছু সার্চ ইঞ্জিন আছে, আরো কিছু আছে এখানে। এখানে অবশ্যই এগুলো কমন গুলো আছে। এই যে এখানে একটা আছে ওয়ার্ল্ড ফ্রেম আলফা, aol.com। তো তারপর হচ্ছে ব্রাউজার কথা বলেছিলাম। আমরা তো অনেক ব্রাউজার ব্যবহার করি। হ্যাঁ, আমরা অনেক ব্রাউজার ব্যবহার করি, তার মধ্যে কি কি আছে দেখো। এখানে হচ্ছে ইউসি ব্রাউজার আছে, যেটা তোমরা সবসময় ব্যবহার করো, ইউসি ব্রাউজার। তারপর দেখো কি আছে, মজিলা ফায়ারফক্স। তারপর হচ্ছে তোমার ওপেরা মিনি বা ওপেরা ব্রাউজার, এটা আমরা ব্যবহার করি। তারপর স্যামসাং এর ব্রাউজার আছে আলাদা করে। তারপর হচ্ছে ইউসি ব্রাউজারের একটা হচ্ছে মিনি আছে, আর একটা হচ্ছে শুধু ইউসি ব্রাউজার আছে। তারপর গুগলের ক্রোম আছে, এগুলো আমরা ব্যবহার করি। এরকম করে অনেক ব্রাউজার আছে যেগুলো মোটামুটি আমাদের পরিচিত। আমরা 5-6টা ব্রাউজার সবসময় বিভিন্ন সময় আমাদের মোবাইলে দেওয়া থাকে, এগুলো আমরা ব্যবহার করি। এর পাশাপাশি তোমরা অনেকে অনেক নাম দিয়েছো, তোমরা আশা করি অনেকগুলো নতুন নতুন ব্রাউজারের নাম অলরেডি জানতে পেরেছো। এরকম অনেকগুলো ব্রাউজার আছে। তো আমরা এখানে মোটামুটি পরিচিত কিছু ব্রাউজার দেখলাম। তো আমাদের আজকের যে টপিক, এরপরে আমরা যেটা পড়বো আজকে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার। সবাই একটু খাতার মধ্যে লিখে নাও, ওয়েব সার্ভার। আমরা ফার্স্টে ওয়েব সার্ভার কি এটা সংজ্ঞাটা একটু লিখে নিব, তারপর হচ্ছে ওয়েব সার্ভারটা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। তো সবাই খাতা লিখে নেই, ওয়েব সার্ভার। আচ্ছা, ওয়েব সার্ভারের সংজ্ঞাটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি। দেখো, আমরা যখন ওয়েবসাইটের তথ্যগুলো রাখি, তো রাখার জন্য আমাদের তো একটা জায়গা লাগবে, তাই না? তো যেখানে আমরা এই তথ্যগুলো রাখি, আমাদের ওয়েবসাইটের তথ্যগুলো যেখানে রাখবো, সেই জায়গাটাকে বলে হচ্ছে ওয়েব সার্ভার। তো আমরা যদি সংজ্ঞা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? আমরা এভাবে লিখতে পারি, সবাই লিখে না, ওয়েব সার্ভারের সংজ্ঞা, যে ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো, ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ওয়েব পেজ দিয়েই কি হয়, ওয়েবসাইট হয়। তাহলে আমরা ওয়েব পেজও বলতে পারি, ওয়েবসাইটও বলতে পারি, বা দুইটাই বলতে পারি। তাহলে কি লিখবো? ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো যে সার্ভারে সংরক্ষিত থাকে, ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। সবাই কিন্তু লিখতে হবে অবশ্যই। আজকে লিখেছি আমরা, ওয়েব পেজ বা ওয়েবসাইটের তথ্যগুলো যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার, তাকে বলা হয় ওয়েব সার্ভার।
আচ্ছা, এখন দেখো এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। তোমরা চাইলে এরকম একটা চিত্র আঁকতে পারো। এখানে তোমার কম্পিউটার আঁকার দরকার নাই, তোমরা ছোট একটা বক্স আঁকবা, লিখে নিচে লিখবা কম্পিউটার। ইন্টারনেটটা এইভাবে করে ক্লাউডের মতো করে দিতে পারো, যে মেঘের মতো করে দিতে পারো, আর আরেকটা বক্স থেকে লিখতে পারো ওয়েব সার্ভার। ব্যাস, ঠিক আছে। তো সবাই চিত্রটা একটু এঁকে নাও তাড়াতাড়ি করে। তোমরা চিত্রটা তোমাদের মতো করে আঁকবা, কম্পিউটার দিতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট একটা বক্স থেকে নিচে লিখে দিবা ব্রাউজার অন, এখানে যেভাবে লেখা আছে লিখতে পারো। আর হচ্ছে লাস্টের দিকে আরেকটা বক্স দিয়ে কি লিখবা, যে হচ্ছে এটা একটা ওয়েব সার্ভার। ঠিক আছে। তো আমরা যখন ব্রাউজার থেকে ব্রাউজার থেকে যখন কোনো কিছু সার্চ করি, তখন আমরা কি করি, আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে সার্চ করি। তো সার্চ করলে আমরা ইন্টারনেট থেকে আমাদের ওয়েবসাইটটাকে বের করে দেয়। বের করে দিলে কোত্থেকে সেটা আসে, সেটা হচ্ছে ওয়েব সার্ভার থেকে আসে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু সার্চ করি ইন্টারনেটের মাধ্যমে, সার্চ করলে সেই তথ্যটা কোত্থেকে আমাদেরকে এনে দেয়, ব্রাউজার থেকে, মানে সার্ভার থেকে হচ্ছে এনে দেয়। কে এনে দেয়? সার্চ ইঞ্জিন এনে দেয়। কার সাথে এনে দেয়? ব্রাউজারের সাথে এনে দেয়। আবার শোনো, আমরা যখন কোনো কিছু সার্চ করি, তখন ইন্টারনেটের সাহায্যে নিয়ে সার্চ করি। তো তথ্যটা সার্ভারে জমা থাকে, যে আমরা যে তথ্যটা সার্চ করছি সেটা কোনো একটা সার্ভারে জমা আছে। তাহলে ওই সার্ভার থেকে তথ্যটাকে আনবে কে? আনবে হচ্ছে সার্চ ইঞ্জিন। কার সাহায্য নিয়ে আনবে? ব্রাউজারের সাহায্য নিয়ে। মানে ব্রাউজার কি করবে, এই তথ্যটাকে আমাদের সামনে উপস্থাপন করবে। তো তোমাদেরকে আমি একটু আগে যে লিঙ্কটা দিলাম তোমাদেরকে, এই তোমাদের চ্যাট বক্সে, সেখানে একটা ভিডিওর লিঙ্ক আছে। তো তুমি যদি এই ভিডিও লিঙ্কটাতে ক্লিক করো, ঠিক আছে, এটাতে যদি ক্লিক করো, অথবা তুমি যদি এই নামে সার্চ দাও, তাহলে ইউটিউবে ভিডিওটা পাবা। এখন আমরা যে ইউটিউব ভিডিওটা পেলাম, এই ভিডিওটা তো একটা, মানে এটা তো মিনিমাম 20 MB 30 MBর একটা ভিডিও, তাই না? তাহলে এই 20 MB 30 MB রাখার জন্য তো একটা অবশ্যই জায়গা লাগছে। তো এই জায়গাটা হচ্ছে সার্ভার, অর্থাৎ ইউটিউবের সার্ভার। ইউটিউব তার সার্ভারে কি করে এই ভিডিও গুলো জমা রাখে, কেউ যখন ওই নামে সার্চ করে তখন হচ্ছে ওই ভিডিওটা সামনে চলে আসে। ঠিক আছে। আর সামনে আসলে এই ভিডিও আকারে দেখায় কে? ব্রাউজার হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করে। তাহলে ব্রাউজারের কাজ হচ্ছে আমাদের সামনে তথ্যটাকে উপস্থাপন করা, আর সার্চ ইঞ্জিন কি করে? সার্চ করে এনে দেয়। সার্ভার হচ্ছে যেখানে তথ্যগুলো জমা থাকবে। এখন আমি যখন কোনো একটা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইট বানিয়ে আমার কম্পিউটারে রেখে দিলে কিন্তু মানুষ এটাকে খুঁজে পাবে না, পাবে? কখনই পাবে না। এই জন্য এমন জায়গায় রাখতে হবে যেখানে পৃথিবীর সব ওয়েবসাইটের তথ্যগুলো জমা আছে। এমন জায়গায় রাখতে হবে যেখানে পৃথিবীর সব ওয়েবসাইট গুলো জমা আছে, আর যেখানে জমা থাকে সেই জায়গাটাকে বলা হয় সার্ভার। আমরা নির্দিষ্ট ভাড়ার সাহায্যে, একটা ফি এর সাহায্যে, একটা টাকার সাহায্যে আমরা কি করি, ওই জায়গাটা হচ্ছে ভাড়া নেই। ওয়েবসাইটের জন্য জায়গা ভাড়া নেই। মনে করো তোমার ওয়েবসাইটে প্রচুর ভিডিও আছে, তাহলে তো তোমার বেশি জায়গা নিতে হবে। আবার কারো ওয়েবসাইট হচ্ছে ভিডিও নাই, তার হচ্ছে একটা ম্যাগাজিন বা একটা হচ্ছে তোমার অনলাইন পত্রিকা, তাহলে তার হয়তো বেশি জায়গা লাগবে না। যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকুর জন্য ভাড়া দিতে হয়। ওকে। তাহলে আমরা ওয়েব ব্রাউজার থেকে কিভাবে করে সার্চ করি, আমরা হচ্ছে ওয়েব ব্রাউজার থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করি। করলে হচ্ছে ব্রাউজারে একটা রিকোয়েস্ট যায়, যে হচ্ছে এরকম নামে একটা সার্চ আসছে। তখন ব্রাউজার বলে, দাঁড়াও আমি খুঁজে দেখতেছি এরকম নামে কিছু আছে কিনা। তখন ওই তথ্যটাকে সে বের করে তারপর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তোমার কাছে পাঠায়। এই কাজটা খুবই কম সময়, 1 সেকেন্ডে বা তার কম সময়ের মধ্যে এই কাজটা হয়। ওকে। এখন এই এই কাজের সাথে আমাদের যে জিনিসটা জানা জরুরি সেটা হচ্ছে আরেকটা তথ্য, সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। তাহলে সবাই আমরা একটু ওয়েব হোস্টিং এর সংজ্ঞাটা লিখবো। এই ওয়েব হোস্টিং কে আমরা হোস্টিং ও বলে থাকি। তাহলে সবাই একটু লিখো হোস্টিং। ওয়েব হোস্টিং বা হচ্ছে শুধু হোস্টিং। সবাই একটু লিখে নেই, ওয়েব হোস্টিং বা হোস্টিং। আমরা হোস্টিং এর সংজ্ঞাটা পড়বো। এখন আমরা যখন তথ্যগুলো সার্ভারে রাখি, তাহলে এই যে সার্ভারে রাখলাম, যেখানে রাখি সেটাকে বলি আমরা ওয়েব সার্ভার। আর রাখার যে প্রসেসটা, রাখার যে সিস্টেমটা, এটাকে বলা হয় হোস্টিং। তাহলে আমরা ওয়েব হোস্টিং এর সংজ্ঞাটা লিখে নেই। লিখো, ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েব ফাইল আকারে ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েব ফাইল আকারে ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েব ফাইল আকারে কোনো সার্ভারে কোনো সার্ভারে কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে। কোনো সার্ভারে রাখাকে হোস্টিং বলে। ওয়েবসাইটের তথ্যগুলোকে ওয়েব ফাইল আকারে কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। তার মানে রাখার যে সিস্টেমটা সেটাকে বলা হয় ওয়েব হোস্টিং।
তাহলে মোট কথা হচ্ছে তুমি যখন কোন একটা ওয়েবসাইটে তথ্য রাখবা, তো রাখার জন্য কি করতে হবে, তোমাকে হোস্টিং করতে হবে। এটা তোমরা এই শব্দটা অনেকেই শুনছো। হোস্টিং করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়েবসাইটের তথ্যটাকে একটা সার্ভারে রাখা। তাহলে যারা হচ্ছে হোস্টিং সেবা দেয় তাদের কাছ থেকে কি করতে হবে, তোমাকে সার্ভার ভাড়া নিতে হবে। তাহলে তুমি যে সার্ভারটা ভাড়া নিলা এই সিস্টেমটাকে বলা হয় ওয়েব হোস্টিং। ওকে, তার মানে সে কোথায় রাখলো, তার কি ডাটাবেস আছে কি নাই, তার সার্ভার কোথায় আছে, কিভাবে আছে, এটা আমার জানার দরকার নাই। আমার কথা হলো আমার তথ্য সেফ মতো আছে কিনা, ব্যাস এইটুকুই আমার দরকার। ঠিক আছে, আর বাকি কাজ যারা হচ্ছে সেবাটা দেয় তারা হচ্ছে এই কাজটা করে। তো এরকম হোস্টিং সেবা কারা দেয়, আমি গত ক্লাসে যদি বলে থাকি তোমাদের মনে আছে কিনা, যে আমরা বলেছিলাম অ্যামাজন ওয়েব সার্ভিস, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ওয়েব সেবা দেয়, অ্যামাজন ওয়েব সার্ভিস। ঠিক আছে, অ্যামাজন ওয়েব সার্ভিস এরা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি বড় ওয়েব সেবা দেয় বা হচ্ছে হোস্টিং সেবা দেয়। এরা হচ্ছে তোমার ওদের কাছে প্রচুর স্পেস আছে, তোমার যদি জায়গা দরকার হয়, সার্ভারের জন্য জায়গা দরকার হয়, হোস্টিং এর দরকার হয়, তাদের কাছে বললেই তারা তোমাকে জায়গা দিবে। ওকে, আচ্ছা তাহলে আমরা হোস্টিং কি পড়ে ফেললাম। তারপর হোস্টিং নিয়ে এখানে দেখো একটা ছবি আছে, এই ছবিটা একটু দেখো ভালো করে। এখানে ছবিটাতে কি বলা হয়েছে, ধরো তুমি একটা ওয়েবসাইটের মালিক, তুমি একটা ওয়েবসাইটের মালিক। তো তুমি কি করবা, এই যে হোস্টিং সার্ভার এটাকে রাখবা। ঠিক আছে, হোস্টিং সার্ভার রাখবা। রাখলে এই হোস্টিং সার্ভারের সাথে কি হবে, এই ডাব্লিউ যেটাকে বলি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যে মানে ইন্টারনেট যেটাকে বলি আমরা, এর সাথে এটা কানেক্টেড থাকবে। কানেক্টেড থাকলে কোন ভিজিটর যদি হচ্ছে তোমার এখানে সার্চ করে, তখন সে ওই সার্ভার থেকে হচ্ছে পাবে খুঁজে। তাহলে আবার একটু বলি, তুমি হচ্ছে ওয়েবসাইটের মালিক, তুমি এটাকে কোনো একটা হোস্টিং এ মানে কোনো একটা সার্ভারে ভাড়া রাখবা, এটাকে হোস্টিং করবা, কারো কাছ থেকে আহ, টাকার বিনিময়ে তুমি জায়গা নিবা, স্পেস নিবা, নিয়ে তার কাছে রাখলা। এই যে রাখলা এটা হচ্ছে হোস্টিং। আর রাখলে কি হবে, এটা তখন অটোমেটিক ভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা হচ্ছে ইন্টারনেট যেটাকে বলি আমরা, এর সাথে কি হবে, কানেক্ট হবে। কি কানেক্ট হবে, আমাদের সার্ভারের তথ্যটা কানেক্ট হবে। হলে কেউ যখন সার্চ করবে তখন সে কি করবে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে ইন্টারনেটের সাহায্য নিয়ে ওই সার্ভার থেকে তথ্যটা ওই ভিজিটর খুঁজে পাবে। ক্লিয়ার সবাই? তাহলে হোস্টিং কি আমরা বুঝতে পেরেছি, ওয়েব সার্ভারকে আমরা বুঝতে পেরেছি আশা করি। তো আমি একটু একজনকে প্রশ্ন ধরেই দেখি কে বুঝতে পেরেছে। আচ্ছা, আমি প্রশ্ন ধরবো হচ্ছে সিফাতের কাছে, মিস্টার সিফাত। জি স্যার। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছো হোস্টিং কি? জি আচ্ছা স্যার, তোমার কিছুটা বুঝতে পারছি। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাবা। এখন হোস্টিং ছাড়া কি তুমি হচ্ছে ওয়েবসাইটটা চালাতে পারবা, মানে ওয়েবসাইট মানে আমরা কি খুঁজে পাবো হোস্টিং ছাড়া? সম্ভবত না। না। মনে করো তোমার কাছে একটা কম্পিউটার আছে, তুমি একটা সার্ভার ওয়েবসাইট বানিয়ে তুমি হচ্ছে তোমার কম্পিউটারে রাখলা। তাহলে আমি তো ইন্টারনেটে সার্চ করে তোমার তোমার কম্পিউটারের তথ্য তো আমি খুঁজে পাবো না, তাই না? জি তাহলে স্যার। না পেলে সলিউশন হচ্ছে কি, এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সব মানুষ খুঁজে পাবে। আর ওই যে রাখাটাকে বলা হয় হোস্টিং। কোথায় রাখবো, সার্ভারে রাখবো। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। ওকে, তারপর হচ্ছে রিস্তা, রিস্তার কাছে প্রশ্ন। রিস্তার নেট মনে হয় জি বারবার চলে স্যার। যাচ্ছিল, তুমি শুনতে পাইছো কথাবার্তা? জি স্যার। আচ্ছা, এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে সার্ভারে রাখবো, জি স্যার। আমরা কি নিজেদের বাসায় সার্ভার বানাইতে পারি, মানে এটা কি আমাদের বাসায় কি বানানো পসিবল সার্ভার? চেষ্টা করছি। আচ্ছা দেখো, আমি বলি শোনো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা নিজেরাই বাসায় সার্ভার বানাইতে পারি। আমাদের যে কম্পিউটার আছে, মনে করো আমাদের এখানে ক্লাসে 15 জন আছি আমরা এখানে। তো আমাদের 15 জনের কাছে 15টা কম্পিউটার আছে। তো এই 15টা কম্পিউটার নিয়ে আমরা একটা অফিস অফিস বানালাম, অফিস। ওই অফিসে সবাই আমরা বসলাম যার যার ডেস্কের মধ্যে, এই 15টা কম্পিউটার আছে। তা আমরা চিন্তা করলাম যে আমাদের এই 15টা কম্পিউটারে তো যথেষ্ট জায়গা আছে, তাহলে আমাদের বাইরের মানুষের কোনো কিছু হেল্প দরকার নেই, আমরা নিজেরা এখানে সার্ভার বানাবো। তাহলে আমাদের তথ্যগুলা আমরা আমাদেরই দরকার, আমরা এমন একটা ওয়েবসাইট বানাবো যেটা আমাদের এই 15 জনেরই দরকার, বাইরের কারো দরকার নেই। ওইরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি, নিজেরাই আমাদের অফিসে একটা একটা জোন বানাইতে পারি, যেখানে হচ্ছে আমাদের একটা সার্ভার থাকবে। ওই সার্ভারে বাইরের কেউ অ্যাক্সেস দিতে পারবে না, আমরা নিজেরা নিজেরা এখানে তথ্য সার্চ করতে পারবো। আমাদের ওয়েবসাইটের তথ্য আমরা নিজে দেখতে পারবো। আমাদের যত তথ্য আছে সব আমরা আমাদের ওয়েবসাইটে জমা রাখবো, এটা আমাদের সার্ভারেই থাকবে। বাইরের কেউ এটা খুঁজে পাবে না, আমরা নিজেরাই সার্চ করে করে আমাদের তথ্য আমাদের কাছে আমরা নিজেরাই বের করবো, আমরা নিজেরাই ইউজ করতে পারবো। এরকমও পসিবল। যেমন আমরা বলি ব্যাংকের সার্ভার গুলো দেখো, বিভিন্ন ব্যাংকের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তুমি দেখতে পারো না। অথচ ব্যাংকে যারা চাকরি করে, মানে ব্যাংকের ভিতরে যতগুলো কম্পিউটার থাকে একটা অফিসের ভিতরে,
ধরো মিরপুর 10-এর মধ্যে একটা ব্রাক ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, সেখানে ধরো 20 জন লোক কাজ করে, 20 জন লোকের 20টা কম্পিউটার আছে, তাদের জন্য কি থাকে, আলাদা সার্ভার থাকে। তখন এই 20 জন মানুষই শুধু কি করতে পারে, ওই সার্ভারটা ভিজিট করতে পারে, বাইরে কেউ পারবে না, আমরা এটা খুঁজেও পাবো না, কারণ তারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সার্ভার ইউজ করে নাই, তারা নিজস্ব সার্ভার ইউজ করছে। তাহলে যদি আমাদের কোনো তথ্য প্রাইভেট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের অফিসের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য আলাদা করে সার্ভার বানাতে পারি। আচ্ছা, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আমি যা যা বললাম এইগুলো বেসিক জিনিস, আমাদের সামনে কাজে লাগবে। এইটুকুর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, কারো বুঝতে সমস্যা হলে বা অন্য কিছু জানার থাকলে বলতে পারো। স্যার, যতগুলি কম্পিউটার আছে ততগুলি সার্ভার, মানে তত সার্ভারের যদি না হয়, এর চেয়েও বেশি লাগে, তখন কি আরো কম্পিউটার লাগবে নাকি আমি তখন অন্যভাবে? একটা সার্ভার, তখন কম্পিউটার লাগবে না, আসলে কম্পিউটার না, একটা সার্ভার থাকে, ছোট একটা সার্ভার, ওখানে স্পেস থাকে, সবই থাকে। তুমি চাইলে কম্পিউটারও ইউজ করতে পারো, চাইলে সার্ভার ইউজ করতে পারো, তবে সাধারণত সার্ভারই থাকে মেনটেন করার জন্য, সার্ভার গুলো একটু শক্তিশালী হয় কম্পিউটারের চেয়ে। বুঝতে পেরেছো? সার্ভার গুলো কম্পিউটারের চেয়ে শক্তিশালী হয়। সুন্দর প্রশ্ন। ওকে, তাহলে আমরা সামনে আগাই। আমাদের হচ্ছে এর পরের যে টপিকটা আমরা এখন পড়বো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আমরা এখন পড়বো। আমাদের আমরা এখন যে টপিক গুলো পড়বো তার মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেস আছে, ঠিক আছে? আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম আর হচ্ছে ইউআরএল, এগুলো আমরা পড়ার চেষ্টা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্টে ইউআরএলটা একটু দেখি। সবাই হচ্ছে ইউআরএল কি, এটার পুনরূপটা হচ্ছে লিখে নাও সবাই। ইউআরএল এর পুনরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা আমরা সবাই জানি। সবাই একটু লিখে নে খাতার মধ্যে, ইউআরএল হচ্ছে কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখানে দেখো দেওয়া আছে, ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আচ্ছা, এই ইউআরএলটা কি লিখার পরে তাহলে আমরা এই জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করতে পারি। এই ইউআরএল এর যদি সংজ্ঞা বলে, তাহলে আমরা এইভাবে বলতে পারি। প্রথমে বলবো যে ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো এই ইউআরএলটা আসলে একেবারে একটা সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটের যে ঠিকানাটা ব্যবহার করি, এই ঠিকানাটাকে বলা হয় ইউআরএল। তাহলে আমরা বলতে পারি ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা। কি লিখবো? ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা। ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা। ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা। তাহলে এখানে আমরা উদাহরণ দিতে পারি, সবাই এখানে ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা। এখানে আমরা ইউআরএল কিভাবে লিখি দেখো, আমরা লিখি এইচটিটিপি, এইচটিটিপি এস লিখি। এস মানে হচ্ছে সিকিউর, মানে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা যদি সিকিউর হয় তখন এই এসটা লেখা ওঠে, সিকিউর না হলে এস লেখাটা ওঠে না। তাহলে এইচটিটিপি এস, এস মানে হচ্ছে সিকিউর, আর এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা তাহলে তুমি লিখে রাখতে পারো। এইচটিটিপি মানে হচ্ছে, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সফার প্রোটোকল। এইটা হচ্ছে তোমার এই যে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করি, তখন হচ্ছে আমরা কি করি, এই প্রোটোকলটা ব্যবহার করি। ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করার জন্য আমরা হচ্ছে এইচটিটিপি প্রোটোকলটা ব্যবহার করি। তাহলে কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা শুরুতে আমরা লিখবো যে এইচটিটিপি, তারপর একটা কোলন দিব, তারপর স্ল্যাশ দিব দুইটা, দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানা লিখবো, ধরো www ডট, ঠিক আছে, youtube.com, youtube.com। তাহলে এইটা হয়ে গেল একটা ওয়েবসাইটের ঠিকানা, যেটা ইউটিউবের ওয়েবসাইট। আবার যদি বলি google.com বা যদি বলি facebook.com, facebook.com বলে ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবে, অর্থাৎ আমরা যে ফেসবুকটা চালাই ফেসবুকে চলে যাবে। তাহলে এই যে এইটা হচ্ছে একটা ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে আমরা ওয়েবসাইটের যে ঠিকানাটা ব্যবহার করি ওইটাকে বলা হয় ইউআরএল। এখন ইউআরএল এর বিভিন্ন অংশ আছে, ওইটা একটু জানতে হবে। তোমরা খাতার মধ্যে এক্সাম্পল লিখো www.facebook.com লিখে, আমি যেটা বলি একটু করো। তোমরা খাতার মধ্যে লিখো www.facebook.com, উদাহরণ, হ্যাঁ, ইউআরএল উদাহরণ লিখো, লিখার পর আমি বলতেছি কি করতে হবে। তো এইখানে আমাদের এই জায়গাটাতে আমরা যে www.facebook.com লিখেছি, এখানে যেখানে কম আছে এইটাকে বলি আমরা টপ লেভেল ডোমেইন। তাহলে এটাকে তুমি হচ্ছে নাম নাম দাও, কি নাম দিবা? টপ লেভেল ডোমেইন। এই ডট কম এর এটার নাম হচ্ছে টপ
লেভেল ডোমেইন, টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? এটা একটু লিখে নাও সবাই। এই ডট কমটাকে আমরা কি বলি? টপ লেভেল ডোমেইন বলি। টপ লেভেল ডোমেইন, ডোমেইন মানে নাম, অর্থাৎ এটাকে আমরা শর্টে বলি টিএলডি, টপ লেভেল ডোমেইন। আচ্ছা, আর এইখানে যে অংশটা আছে www.facebook.com, এই অংশটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। এটা অবশ্য পরের স্লাইডে আছে। এই যে এখানে তোমার www.facebook.com, এটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন, এটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। তো এই যে www.facebook.com, এটাকে আমরা লিখে নিই খাতার মধ্যে। স্যার টপ লেভেল ডোমেনটা কি? মানে নেট প্রবলেম আচ্ছা, করছিল তো শুনতে পাইনি। আচ্ছা, টপ লেভেল ডোমেইনটা আসলে এই যে ডট কম, এটা তোমার বোঝাবে ওয়েবসাইটের টাইপ, ওয়েবসাইটটা কোন ধরনের, ঠিক আছে? ডট কম হচ্ছে, আমরা এগুলোতে একটু পরে আসবো, ডট কম হচ্ছে কমার্শিয়াল মানে বাণিজ্যিক, অর্থাৎ এটা একটা বাণিজ্যিক ওয়েবসাইট। আবার ডট গভ হচ্ছে সরকারি ওয়েবসাইট, ঠিক আছে? তাহলে টপ লেভেল ডোমেইন আমরা বুঝতে পারবো ওয়েবসাইটটা কোন ধরনের। ওকে, টপ লেভেল ডোমেইন দিয়ে আমরা বুঝতে পারবো ওয়েবসাইটটা কোন ধরনের। তাহলে আমরা কি লিখবো? ডট কম, এটা হচ্ছে টপ লেভেল ডোমেইন। আর www.facebook, ওই অংশটাকে আমরা বলি সেকেন্ড লেভেল ডোমেইন, ওটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। লিখবো www.facebook.com, এটাকে আমরা লিখবো হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন। তাহলে এই www.facebook.com, এটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। অনেক সময় শুধু ফেসবুকটাকেই মানে সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়, এটা পরীক্ষাতে আমরা যেভাবে অপশন থাকবে সেটার উপর বেস করে দেখাবো। যদি www.facebook এই অংশটা থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি, আবার শুধু ফেসবুকটাকেও সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়। তো এই যে ফেসবুকটা লিখলাম www.facebook, এই অংশটাকে বলি আমরা সেকেন্ড লেভেল ডোমেইন। তবে শুধু ফেসবুকটাকে, অর্থাৎ যে অংশটা নাম, যে নামের অংশটা, এই নামের অংশটাকে আমরা হচ্ছে ডোমেইন নেম বলি আলাদা করে। শুধু নামের অংশটাকে বলি আমরা, ধরো এই শুধু ফেসবুক, এই অংশটাকে বলি আমরা ডোমেইন নেম। এগুলো তোমরা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো। এই ফেসবুক অংশটাকে আমরা কি লিখি? ডোমেইন নেম লিখি। মানে এটা হচ্ছে আমাদের অরিজিনাল নামটা, এই অংশটাকে বলি আমরা ডোমেইন নেম। ওকে, আর এই যে এইচটিটিপি যে অংশটা, এটাকে বলি আমরা প্রোটোকল। এইচটিটিপি যে অংশটা, এটাকে বলি আমরা প্রোটোকল, অর্থাৎ এইচটিটিপিএস, এটাকে বলি আমরা প্রোটোকল। এটার নাম হচ্ছে প্রোটোকল। এইচটিটিপিটা হচ্ছে প্রোটোকল, এটাকে লিখো প্রোটোকল। সবাইকে লিখেছি, এটা হচ্ছে প্রোটোকল। আর যদি আমরা এই ডাব্লিউডাব্লিউটাকে আলাদা করে ভাগ করতে চাই, তাহলে এটাকে আমরা বলি অনেক সময় সাবডোমেইন। শুধু এই ডাব্লিউডাব্লিউ এটুকু যদি বলতে চাও, এটাকে আলাদা করে বলা হবে সাবডোমেইন। এটাকে আলাদা করে বলা যাবে হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন, এই যে এখানে দেখো একটা নাম লেখা আছে সাবডোমেইন, এটা তুমি একটু লিখে দাও, সাবডোমেইন। ডাব্লিউডাব্লিউ হচ্ছে সাবডোমেইন। তাহলে এটা হচ্ছে আমাদের ইউআরএল এর একটা পরিচয়। এখন আমরা জানবো টপ লেভেল ডোমেইনটা কি আসলে। হ্যাঁ, তো এই যে টপ লেভেল ডোমেইনটা, এটা দিয়ে আমরা বুঝবো একটা ওয়েবসাইটের টাইপ, এটা কোন ধরনের ওয়েবসাইট। তো এরকম আমরা যতগুলো টপ লেভেল ডোমেইন ব্যবহার করি, তার মধ্যে 7টা টপ লেভেল ডোমেইন হচ্ছে বেশি জনপ্রিয়। 7টা টপ লেভেল ডোমেইন আছে যেগুলো সারা পৃথিবীতে ব্যবহার করা হয়। যতগুলো টপ লেভেল ডোমেইন আছে তার মধ্যে 7টা টপ লেভেল ডোমেইন হচ্ছে বেশি ব্যবহার করা হয়। তো এই যে 7টা টপ লেভেল ডোমেইন, তো এইগুলো কি আমরা একটু দেখি। তার আগে হচ্ছে এই যে টপ লেভেল ডোমেইন যেটা আছে, হ্যাঁ, টপ লেভেল ডোমেইন বা টিএলডি, তো এইগুলো হচ্ছে তোমার এই যে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডট কম আছে, ডট ইডু আছে, ডট গভ আছে, এইগুলো ব্যবহার করে বর্তমানে ডট লাইভ, ডট রেড, এগুলো আছে। এরকম বিভিন্ন টপ লেভেল ডোমেইন আছে। যদি তোমাকে বলা হয় টপ লেভেল ডোমেইনের কাজ কি, তাহলে কি বলবা? যে এটার সাহায্যে কি বোঝা যায়? ওয়েবসাইটের টাইপ বোঝা যায়, ওয়েবসাইটটা কোন ধরনের সেটা হচ্ছে বোঝা যায়। তো এখন আমরা হচ্ছে এই যে টপ লেভেল ডোমেইন, এটার সাথে আমরা একটু ডোমেইন নেমের সংখ্যাটা পড়ে নেই, তারপর হচ্ছে আমরা টপ লেভেল ডোমেইন গুলো একটু পড়বো। তাহলে দেখো, টপ আমরা লেভেল একটা ডোমেনের কাজটা কি বললেন? একটা ওয়েবসাইটের টাইপ বুঝাবে, ওয়েবসাইটটা কোন ধরনের সেটা বুঝাবে, সেটা হচ্ছে তার কাজ। ঠিক আছে, আমরা একটু টপ লেভেল ডোমেইন নিয়ে আবার কথা বলতে কি বলবো। বোঝায় স্যার? টাইপ স্যার, বলতে হচ্ছে তোমার এডুকেশনাল কিনা, হ্যাঁ, এটা কি শিক্ষামূলক ওয়েবসাইট, না হচ্ছে এটা বাণিজ্যিক ওয়েবসাইট, নাকি এটা একটা সংস্থার ওয়েবসাইট। ক্লিয়ার? ওকে, সবাইকে ডোমেইন নেমের সংখ্যাটা লিখে, এটা খুব ইম্পর্টেন্ট। ডোমেইন নেম, ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের ধরো একটা
ঠিকানা তো আছে তাই না, ওয়েবসাইটের একটা ঠিকানা যেটাকে বলি আমরা ইউআরএল। এই ঠিকানাটাকে বলি আমরা কি ডোমেইন নেম। মানে কি, মানে হচ্ছে এই ডোমেইন নেম দিয়ে তুমি একটা ওয়েবসাইটকে চিনতে পারবা, আবার হচ্ছে ইউআরএল দিয়ে তুমি একটা ওয়েবসাইটকে খুঁজে পাবা। অর্থাৎ ডোমেইন নেম অথবা ইউআরএল যে কোনো একটা ব্যবহার করে একটা ওয়েবসাইটকে খুঁজে পাওয়া যাবে। তবে ডোমেইন নেম দিয়ে ওয়েবসাইটকে খুঁজে বের করা সহজ, একটা ইউআরএল থেকে ডোমেইন নেম দিয়ে খুঁজে বের করা সহজ। তাহলে যেটাই ইউআরএল সেটাকে বলি আমরা ডোমেইন নেম। তাহলে ডোমেইন নেমের সংখ্যাটা একটু ভালো করে লিখো। দেখো, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। কি লিখবা? প্রতিটা ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটা ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটি ওয়েবসাইটের জন্য একটি নির্দিষ্ট নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট নাম থাকে যাকে ডোমেইন নেম বলে। দেখো, ডোমেইন নেমের সাহায্যে ওয়েবসাইটকে ডোমেইন নেমের সাহায্যে ওয়েবসাইটকে আলাদাভাবে শনাক্ত করা যায়। 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 আচ্ছা, এখন লিখো টপ লেভেল ডোমেইন। আমরা এখন এখন একটি টপ লেভেল ডোমেইন সম্পর্কে পড়াশোনা করি। তাহলে লিখো, এই যে টপ লেভেল ডোমেইনটা দেখো লেখা আছে দুই ধরনের। তাহলে তোমরা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম, তাহলে এই লাইনটা লিখে রাখতে পারো যদি লিখতে চাও যে টপ লেভেল ডোমেইন আসলে কি। তো আমরা একটু আগে বলেছি কি যে ওয়েবসাইটকে নির্দিষ্ট করে কি করা যাবে, বোঝা যাবে যে ওয়েবসাইট কোন ধরনের। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা লিখতে চাই, হ্যাঁ, তো আমরা এইভাবে বলতে পারি যে, লিখতে পারো যে টপ লেভেল ডোমেইনের সাহায্যে, লিখো টপ লেভেল ডোমেইনের সাহায্যে ওয়েবসাইটের ধরন বোঝা যায়। টপ লেভেল ডোমেইনের সাহায্যে ওয়েবসাইটের ধরন বোঝা যায়। টপ লেভেল ডোমেইনের সাহায্যে ওয়েবসাইটের ধরন বোঝা যায়। টপ লেভেল ডোমেইন হচ্ছে দুই ধরনের। টপ লেভেল ডোমেইন দুই ধরনের। টপ লেভেল ডোমেইন হচ্ছে দুই ধরনের। একটা হলো জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। একটা হচ্ছে জেনেরিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। জেনেরিক ডোমেইন আর কান্ট্রি ডোমেইন। ওকে, এখন আমরা জেনেরিক ডোমেইন গুলো কি একটু লিখি। জেনেরিক ডোমেইন হচ্ছে আমরা যে যতগুলো জেনেরিক ডোমেইন ব্যবহার করি তার মধ্যে 60টা জেনেরিক ডোমেইন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, সারা পৃথিবীর ব্যাপী স্বীকৃত। তাহলে এরকম 60টি জনপ্রিয় জেনেরিক ডোমেইন হচ্ছে এখানে দেখো একটা লিস্ট দেখা যাচ্ছে 60টি জনপ্রিয় জেনেরিক ডোমেইন। আমরা এখানে দেখতে পাচ্ছি 60টি জনপ্রিয় জেনেরিক ডোমেইন। তো দেখো, একটা হচ্ছে ডট কম, হ্যাঁ, এখানে আমি ডট গুলো দিয়ে নেই। একটা হচ্ছে ডট কম, তারপর হচ্ছে ডট অর্গ। জেনেরিক কি আরো হতে পারে? হ্যাঁ, আরো হতে পারে। এইগুলোই এতদিন চলে আসছে, কিন্তু বর্তমানে আরো ব্যবহার করে, তবে প্রধানত এই 60টাই আমরা হচ্ছে ব্যবহার করি। প্রধান জেনারিক ডোমেইন 60টা। যদি বলে প্রশ্ন এমসিকিউ তে যে জেনারিক ডোমেইন কয়টা, তাহলে আমরা বলবো হচ্ছে 60টা। ক্লিয়ার? আচ্ছা স্যার, ওকে। তাহলে আমরা হচ্ছে লিখি একটু যে হচ্ছে এই জেনারিক ডোমেইন হচ্ছে এই যে প্রধানত এই 60টা আছে। একটা হচ্ছে ডট কম, কমের পাশে কমার্শিয়াল লিখবা। কমার্শিয়ালের বাংলা হচ্ছে বাণিজ্যিক, মানে অর্থাৎ যেটা পুরোপুরি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেমন ফেসবুক, ইউটিউব, তাদের উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। তো এই জন্য এগুলোকে আমরা বলি ডট কম। ঠিক আছে, www.facebook.com, www.youtube.com, ওকে, মাইক্রোসফট.com। তাহলে এগুলো হচ্ছে কমার্শিয়াল। তোমরা চাইলে উদাহরণ লিখতে পারো পাশে, মাইক্রোসফট.com, মাইক্রোসফট.com, মাইক্রোসফট.com। এরপর হচ্ছে অর্গ। অর্গ মানে অর্গানাইজেশন, যেটার বাংলা হচ্ছে অলাভজনক সংস্থা, মানে যেখানে এটা সংস্থা কিন্তু কোনো ধরনের লাভ ব্যবসায়িক উদ্দেশ্য তাদের নাই। ঠিক আছে, এটা হচ্ছে
অলাভজনক সংস্থা, যেমন হচ্ছে জাতিসংঘ, মানে আমাদের জাতিসংঘর যে ওয়েবসাইট আছে, এই জাতিসংঘের ওয়েবসাইটটা হচ্ছে অলাভজনক একটা ওয়েবসাইট। জাতিসংঘের ওয়েবসাইট যেমন হচ্ছে তোমার www.uno.org, এভাবে করে লিখে www.uno.org, ঠিক আছে? এটা হচ্ছে জাতিসংঘের ওয়েবসাইট। তাহলে অর্গ মানে হচ্ছে অলাভজনক সংস্থা, ব্যবসায়িক উদ্দেশ্যে যেটা থাকে না সেটা হচ্ছে অলাভজনক সংস্থা। আর .gov মানে তো আমরা বুঝি গভর্নমেন্ট, অর্থাৎ যেটা পুরোপুরি সরকারি। .gov হচ্ছে সরকারি, যেমন বাংলাদেশের এরকম সরকারি অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে? ঢাকা এডুকেশন বোর্ড .gov, এখানে আমরা ঢাকা www.dhakaeducationboard.gov.bd। তাহলে এই .gov হচ্ছে শিক্ষামূলক ওয়েবসাইট, ঠিক আছে? .gov হচ্ছে শিক্ষামূলক ওয়েবসাইট, সরি মানে সরকারি ওয়েবসাইট। আর .edu হচ্ছে শিক্ষামূলক ওয়েবসাইট। .edu মানে হচ্ছে এডুকেশন, তার মানে শিক্ষামূলক ওয়েবসাইট গুলো হচ্ছে .edu। আচ্ছা, তারপর হচ্ছে .mil মানে হচ্ছে মিলিটারি, অর্থাৎ আর্মিদের জন্য যে ওয়েবসাইট গুলো সেগুলোকে বলি আমরা হচ্ছে .mil, মিলিটারি। তারপর হচ্ছে .net মানে হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ যদি কোনো নেটওয়ার্ক সার্ভিস হয়, নেটওয়ার্ক অপারেটর হয়, ঠিক আছে? যেমন যারা নেটওয়ার্ক সার্ভিস দেয়, যেমন বাংলা.net নামের একটা প্রতিষ্ঠান আছে, তারা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস দেয়, ঠিক আছে? তো তাদেরকে বলি আমরা হচ্ছে এই যে .net, www.banglanet.com, www.banglanet, বাংলানেট, বাংলা.net আর কি, বাংলা.net। এটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস দেয়। আর সবার লাস্ট হচ্ছে ইন্ট, মানে ইন্টারন্যাশনাল। যদি কোনো একটা সংস্থা আন্তর্জাতিক হয়, কোনো একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিক হয়, তাহলে সেটাকে বলি আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান। আর যেখানে যেসব প্রতিষ্ঠানে সারা পৃথিবীতে শাখা আছে, ব্রাঞ্চ আছে, ঠিক আছে, সেসব প্রতিষ্ঠানকে বলি আমরা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। তাহলে আমরা এই 7টা ডোমেইনের নাম একটু ভালো করে জানবো। এগুলো এমসিকিউ তে আসতে পারে, অপশন দিয়ে বলতে পারে যে কোনটা হচ্ছে জেনারিক ডোমেইন, কোনটা না, এভাবে করে বলতে পারে। এখন আমরা বলেছিলাম যে হচ্ছে টপ লেভেল ডোমেইন দুই ধরনের, একটা হচ্ছে জেনারিক ডোমেইন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। এই কান্ট্রি ডোমেইনটা কেন লাগে দেখো, আরো স্পেসিফিক ভাবে যদি আমরা এই কোন একটা ওয়েবসাইট ঠিকানাকে যদি আরো স্পেসিফিক করতে চাই, তাহলে আমরা কি করি, এই কান্ট্রি ডোমেইনটা ইউজ করি। কান্ট্রি ডোমেইন দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটটা কোন দেশের। কান্ট্রি ডোমেইনটা হচ্ছে কি, ওয়েবসাইটটা কোন দেশের সেটা আমরা বুঝতে পারবো। যেমন আমরা বাংলাদেশের জন্য আমরা ব্যবহার করি কি .bd, আমরা বাংলাদেশের জন্য ব্যবহার করি .bd, বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো সেগুলো লাস্টে থেকে .bd। তারপর হচ্ছে ইউকে হলে .uk, তারপর হচ্ছে তোমার এই যে ইউএস, আমেরিকা হলে ইউএস, ইন্ডিয়া হলে .in, অস্ট্রেলিয়া হলে .au। এরকম করে আমরা হচ্ছে এখানে যেগুলো কি বলে বিখ্যাত কিছু দেশ, সেগুলোর কিছু ডোমেন দেওয়া আছে। কান্ট্রি ডোমেন হচ্ছে দেশটাকে বোঝানোর জন্য। বাংলাদেশের জন্য আমরা লিখি .bd, আর আমেরিকার জন্য আমরা কি লিখি .us, মানে ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এরকম অনেকগুলো কান্ট্রি ডোমেন আছে, আমার কাছে একটা এখানে লিস্ট আছে, তোমরা একটু এটা দেখতে পারো। এটা একটু দেখো, এই লিস্টটা সবাইকে স্ক্রিনশট দিয়ে রাখো, এটা আমাদের একটু করে নিলে ভালো হবে, কারণ এমসিকিউ তে আসতে পারে। .bd হচ্ছে বাংলাদেশ, .uk হচ্ছে ইউনাইটেড কিংডম, .us হচ্ছে ইউনাইটেড স্টেটস, .in হচ্ছে ইন্ডিয়া, .au হচ্ছে অস্ট্রেলিয়া, .cn হচ্ছে চায়না, cn চায়না, .ru হচ্ছে রাশিয়া, .fr হচ্ছে ফ্রান্স, আর .c হচ্ছে কানাডা। তার মানে যদি কোনো দেশের ওয়েবসাইটকে আমি আলাদা করতে চাই, তাহলে আমি এটা দিয়ে সার্চ করতে পারি, অথবা হ্যাঁ, অথবা হচ্ছে তোমার কোনো কোথাও যদি কোনো ঠিকানায় আমরা এইগুলো দেখি, তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে ওই দেশের জন্য, ঠিক আছে? তোমাদের এখন মনে করে দেখো, গত ক্লাসে আমি ডেলি স্টার লিখে সার্চ দিয়েছিলাম, তো ডেলি স্টার বিভিন্ন দেশের ছিল, আমি একটু পরে দেখাবো অবশ্য। তো ডেলি স্টার বিভিন্ন দেশের ছিল, এই বাংলাদেশ হলে .bd লেখা আছে, ঠিক আছে? লন্ডন হলে লেখা আছে, মানে ইউকে হলে লেখা আছে .uk। এরকম করে লেবাননের জন্য আমরা একটা ওয়েবসাইট পেয়েছিলাম, ঠিক আছে? সম্ভবত LB লেখা ছিল। তার মানে প্রত্যেকটা দেশের ওয়েবসাইটকে আলাদা করার জন্য এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কান্ট্রি ডোমেন ইউজ করতে পারি। ওকে, আমরা একটা বিরতি নিচ্ছি, জাস্ট বিরতি না, আমরা হচ্ছে এই জুমটা শেষ করে আবার নতুন করে জয়েন দিচ্ছি। সবাই হচ্ছে এর মাঝখানে পানি খেয়ে আবার জয়েন দাও, ঠিক আছে? পানি টানি খেয়ে সবাই জয়েন দাও। আমরা হচ্ছে এখন আবার নতুন করে জয়েন দিব। Just এটা আমাদের প্রথম 40 মিনিট শেষ হয়ে গেছে, আমি আবার জুমটা অন করছি।